সে ভারতে গেছে আমরা যা জানি এই মুহূর্ত পর্যন্ত। তো ভারতের রাষ্ট্র আমাদের শত্রু হইতে পারে, ভারতের রাষ্ট্র আমাদের সাথে অনেক কিছু করতে পারে, কিন্তু ভারতের জনগণকে আমরা বন্ধু মনে করি। যেই জনগণ বাংলাদেশে যখন ছাত্রদের হত্যা করা হয়েছে তখন যেই ছাত্র জনতা পশ্চিমবঙ্গে মাঠে নেমে আসছে, দিল্লিতে মাঠে নেমে আসছে, আমরা তাদের কাছে আমাদের আহ্বান রাখবো যে এই মহিলা একজন খুনি, এই মহিলার বিচার বাংলাদেশের মাটিতে হইতে হবে এবং আপনারা আপনাদের সরকারকে ফোর্স করেন, আপনারা আপনাদের সরকারকে ইনফ্লুয়েন্স করেন, তাকে যেন আমাদের হাতে ফেরত দেওয়া হয় এবং আমরা যেন তার বিচার নিশ্চিত করতে পারি। আর কোনো রাষ্ট্র শাসক আর কোনো স্বৈর শাসক যেন এই কাজ করার স্পর্ধা না দেখায়, কারণ এখন যদি পালায় চলেই যাওয়া যায় শেষমেশ তাহলে তো আবার করতে পারে। কাজে তার বিচার হইতে হবে, এটা নিশ্চিত করা খুব জরুরি এবং এটা আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশের আন্দোলনের ছাত্রনেতার এক ভিডিও বা বক্তব্য দেখিয়ে আজকে পর্বটা শুরু করলাম। আপনারা শুনলেন যে তিনি কি বললেন। তিনি বললেন যে ভারত আমাদের শত্রু, কিন্তু ভারতীয়রা, ভারতবাসীরা নাকি তাদের বন্ধু, এবং বললেন ভারতবাসীর উচিত যে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া, যাতে করে তাকে উচিত শিক্ষা দিতে পারে। এরা বাংলাদেশি ছাত্র আন্দোলন করছে এবং এদের দাবি ছিল নাকি কোটাকে তুলে দেওয়া, সংরক্ষণ তুলে দেওয়া। তাদের পরবর্তীকালে দাবি হলো শেখ হাসিনার পদত্যাগ করা, আর একেবারে সর্বশেষে তাদের দাবি হয়েছে যে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে, তার কারণ তারা নাকি শাস্তি দেবে। এই হচ্ছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ। এবং ছাত্র আন্দোলনের নামে এই সমস্ত বাংলাদেশি যুবকরা প্রাপ্তবয়স্ক ছেড়ে দিন নাবালকদের পর্যন্ত ছাড়েনি, এমনকি চিড়িয়াখানায় ঢুকে বনের পশুদের উপর হামলা চালাচ্ছে। সত্তরোর্ধ্ব বয়সী মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার করে সেই অন্তর্বাস নিয়ে বিজয় উল্লাস করছে। এই বাংলাদেশকে দেখে আপনাদের অনেকের অবাক লাগতে পারে, কিন্তু সমস্ত মৌলবাদীদের চরিত্র যে একই রকম হয় সেটা বোধহয় বাংলাদেশ আরও একবার প্রমাণ করে দিল যে পাকিস্তানের সঙ্গে বোধহয় বাংলাদেশের মৌলবাদীদের কোনো ডিফারেন্সই নেই। এবং বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি যে আপাত নিরীহ একটা দেশ এতটা ভয়ানক হয়ে উঠতে পারে। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে শ্রীলঙ্কায় এরকম পরিস্থিতি হয়েছিল। শ্রীলঙ্কাতে আমরা অরাজকতা দেখেছি, সেখানেও রাষ্ট্রপতি ভবনে ঢুকে ভাত মাংস খাওয়ার ছবি কিংবা সুইমিং পুলে চান করার ছবি সেখানেও আমরা দেখেছি, যেমনটা বাংলাদেশে দেখেছি। কিন্তু সাধারণ মানুষ থেকে কিছু পলিটিক্যাল লিডার এবং বিশেষ করে হিন্দুদের রাস্তার উপরে ল্যাম্পপোস্ট কিংবা সেতু থেকে একেবারেই উলঙ্গ করে মেরে ধরে লাশগুলোকে ঝুলিয়ে দেওয়ার মতো বর্বরচিত ঘটনা, যেগুলো আপনাদের আমি দেখাতেও পারবো না, সেই কাণ্ডগুলো যখন করছে বাংলাদেশের মতো আপাত নিরীহ একটা দেশ, তখন পরিষ্কারভাবে যেন কোথাও মনে হচ্ছে আরে এদের তো পাকিস্তান থেকেই জন্ম। পাকিস্তানের যে ধরনের হিংসার ছবি আমরা দেখতে অভ্যস্ত, কিংবা সিরিয়াতে যে সমস্ত মৌলবাদীদের আচরণ হয়, ঠিক যেন সেই আচরণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। যারা বলে নাকি তারা ছাত্র আন্দোলন করেছিলেন কোটা তুলে দেওয়ার জন্য, তারা এখন আওয়ামী লীগের নেতৃত্ব এবং হিন্দুদের একেবারে একের পর এক জ্বালিয়ে দিচ্ছেন। কোথাও 14 জন, কোথাও 20 জন, কোথাও 24 জন একসঙ্গে দগ্ধ জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছেন এবং কাউকে আবার থেতলে মেরে তার লাশটা, উলঙ্গ লাশটা একেবারে সেতুর ওপর থেকে উল্টো দিকে করে ঝুলিয়ে গোটা বিশ্বকে একটা বার্তা দিচ্ছেন যে এই বাংলা আর সেই বাংলা নেই। এই বাংলাদেশ যেন সিরিয়ার মতো অন্যান্য এই সমস্ত মৌলবাদীদের যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে যেরকম মানুষের ওপর অত্যাচার করা হয়, তারই একটা নতুন রূপে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই ছাত্র নেতা তিনি দাবি করছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের হাতে ফেরত দিতে হবে। আপনারা একটা কথা বলুন, যে বাংলাদেশের আন্দোলন ছিল কোটাকে নিয়ে, প্রথম কোটাকে যখন তুলে দেওয়া হলো তাদের কি আন্দোলন স্তব্ধ হলো? হলো না। দ্বিতীয়ত তাদের দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আচ্ছা, শেখ হাসিনা পদত্যাগ তো করলেন, এমনকি দেশ ছেড়ে বেরিয়ে আসলেন। তারপরে দেখুন, শেখ হাসিনার বেরিয়ে যাওয়ার পরেও গোটা দেশ জুড়ে একেবারে আতঙ্ক ছড়ালো, মৃত্যু মিছিল দেখলো গোটা বাংলাদেশ। শেখ হাসিনার বেরিয়ে যাওয়ার পরেও শতাধিক মানুষকে একেবারে জীবন্ত কোথাও পুড়িয়ে, কোথাও একেবারেই গণপ্রহার দিয়ে বর্বরচিতভাবে তাদের মৃত্যুর দণ্ড দিয়েছে এই বাংলাদেশি তথাকথিত ছাত্র আন্দোলনের যুবকরা।
আর বাংলাদেশের এই রূপ দেখে যখন অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, তখন আবার আমি বলতে পারি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দুদের ওপর অত্যাচারের যে ধরনের ক্রুয়েলটি আমরা দেখেছি, সেখানে কোথাও মনে হয়নি যে বাংলাদেশ আসলে আপাত নিরীহ একটা দেশ। হ্যাঁ, শেখ হাসিনা অনেক জায়গায় ভুল ত্রুটি করেছিলেন, কিন্তু শেখ হাসিনা এই সমস্ত মৌলবাদীদের অন্তত আটকে রেখেছিলেন যতদিন তার শাসনতন্ত্র ছিল। আর আমাদের দেশে আপনাদের দেখাতে চাইবো, তথাকথিত যারা সেকুলার পন্থী রয়েছেন, বাংলাদেশের এই ভয়ানক চিত্রটা যখন প্রকাশ্যে আসেনি, এই কয়েকদিনের খবর যখন সামনে আসেনি, তার আগে অমর্ত্য সেন, ভারতের নোবেলজয়ী অধ্যাপক, তিনি কি বলেছিলেন দেখুন। তিনি বলেছিলেন, ধর্মীয় ভাবধারায় ভারতের মতো সংকীর্ণতা বাংলাদেশে নেই। এমনটা বলেছিলেন বাংলাদেশ ৩রা নভেম্বর ২০২০ সালে। এই অর্থনীতিবিদ তিনি বিশ্বাস করেন যে ভারতবর্ষে নাকি ধর্মীয় সংকীর্ণতা রয়েছে, বাংলাদেশে নেই। আপনাদের পরবর্তী আর একটা পর্ব দেখাবো, সেখানে কিভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে তার ভিডিও আপনাদের দেখাবো, এবং কিভাবে বেছে বেছে আওয়ামী লীগ এবং হিন্দুদের টার্গেট করছে বাংলাদেশ, সেই সমস্ত খবরগুলো তুলে ধরবো। আর এই অমর্ত্য সেনের মতো পশ্চিমবঙ্গে প্রচুর সেকুলার পন্থী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে ভারতের থেকে অনেক বেশি এগিয়ে রেখেছিলেন। আর আজকে নিশ্চিতভাবে বাংলাদেশ বোধহয় এদের মুখের ওপর জবাব দিয়েছেন। শুধু তাই নয়, আপনাদের দেখাতে চাইবো অমর্ত্য সেনের আরও একটা কথা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে লিখেছেন তিনি যে বাংলাদেশের মতো উন্নয়ন ভারত ও পাকিস্তানেও হয়নি। অমর্ত্য সেন, সত্যি বাংলাদেশের উন্নয়ন যে কতটা হয়েছে, আর অমর্ত্য সেন অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু তিনি কতটা দূরদর্শী বাংলাদেশ প্রমাণ করে দিল যে অমর্ত্য সেনের মতো নোবেলজয়ীরা সত্যি কতটা দূরদর্শী। আপনারা নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন, সেগুলো ইউটিউবের গাইডলাইনের কারণে এত বড় নৃশংস ঘটনাগুলো আপনাদের সামনে কিছুতেই দেখাতে পারবো না। কিন্তু আপনারা জানেন, ওই সমস্ত বাংলাদেশের গুন্ডা বাহিনীরা, আমি মোটেই তাদের ছাত্র বাহিনী বলতে নারাজ, যারা লাশগুলোকে সেতুর ওপর থেকে ঝুলিয়ে দিতে পারে, যারা পুড়িয়ে মারতে পারে একসঙ্গে ২০-২৫ জন সাধারণ মানুষকে, তাদেরকে কোনোদিনই আমি ছাত্র বলতে পারি না, সন্ত্রাসবাদী তাদের বলতে পারি। তারা কোনো রকমেরই বয়স্ক প্রাপ্তবয়স্ক বিচার করছেন না, তারা একেবারেই কিন্তু নাবালকদেরও পর্যন্ত ছাড় দিচ্ছেন না। এই ধরনের খবরও প্রকাশ্যে আসছে। শুধু তাই নয়, আপনাদের দেখাতে চাইবো যে চিড়িয়াখানার পশুরা বা জন্তুরাও বাংলাদেশি এই সমস্ত ছাত্রছাত্রীদের আন্দোলনের হাত থেকে রেহাই পায়নি। চিড়িয়াখানার মধ্যে ঢুকে কিভাবে পশুদের ওপর অত্যাচার করার চেষ্টা করছে বাংলাদেশের এই সমস্ত আন্দোলনের নামে, সেই ভিডিওটা দেখুন আপনারা। দেখলেন বন্ধুরা, এটা হচ্ছে নাকি ছাত্র আন্দোলন। এদের নাকি দাবি ছিল যে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। যতদিন পর্যন্ত তারা যোগ্যতার ভিত্তিতে চাকরির কথা বলেছিল, তখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, এমনকি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও তাদেরকে সমর্থন জানিয়েছিলেন। অথচ যারা তাদেরকে সমর্থন জানিয়েছিলেন, শেখ হাসিনাকে বিতাড়িত করার পর কিন্তু সেই বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করতে ছাড়ছেন না। একের পর এক মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একটা পর্ব আপনাদের সামনে পরবর্তীকালে দেখাবো। কিন্তু আপনাদের দেখাতে চাইবো বাংলাদেশের তথাকথিত ছাত্রছাত্রীরা আন্দোলনের নামে কি করেছেন। গণভবনে যেখানে সত্তরোর্ধ্ব শেখ হাসিনা থাকতেন, সেই শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে কিন্তু বিজয় উল্লাস করেছেন। কত বড় পারভাটেড না হলে এই আন্দোলনগুলো করা যায় না। শেখ হাসিনা শুধুমাত্রই একজন প্রধানমন্ত্রী ছিলেন না, শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী, যার বাবা এবং যার গোটা পরিবারকে ১৯৭৫ সালে এই মৌলবাদী সংগঠন একেবারেই পুড়িয়ে মেরেছিল তার বাসভবনে। সেদিন রক্ষা পায়নি শেখ মুজিবুর রহমানের ছোট্ট নাবালক সন্তান পর্যন্ত, তাকে পর্যন্ত আততায়ীরা গুলি করে মেরে দিয়েছিল। আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি ১৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, তার অন্তর্বাস নিয়ে কিভাবে বিজয় উল্লাস করছেন বাংলাদেশের তথাকথিত ছাত্রছাত্রীরা, আপনারা দেখুন।
আর দেখে বলুন, এটাই কি বাংলাদেশের ছাত্র আন্দোলন? আর এর জন্যই কি পশ্চিমবঙ্গের অনেকের চোখে নাকি জল গড়াচ্ছে? দেখুন সেই ভিডিও। দেখুন, আমি যেটুকু রাজনীতি বুঝি সেটুকু দিয়ে অন্তত বলতে পারি, এই যে বাংলাদেশ হাসিনা মুক্ত বা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, তাদের একমাত্র এখন এজেন্ডা হতে চলেছে ভারত বিরোধী। তার কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর সেখানে জামাত কিংবা বিএনপি যে দলগুলো রয়েছে, তাদের বিশেষ করে জামাতের ঘোষিত নীতিই ছিল অ্যান্টি ইন্ডিয়া। সেই অ্যান্টি ইন্ডিয়া মনোভাব কিন্তু ক্রমাগত এই বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হবে, যেটা সব থেকে বেশি থ্রেটের কারণ পশ্চিমবঙ্গের জন্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত যেভাবে হালকা হাতে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বর্ডার সামলেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ৭২টি জায়গায় যেখানে ওপেন প্লেস রয়েছে সেখানে তিনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কিংবা বিএসএফ কে জায়গা দেননি। অমিত শাহের মন্ত্রক বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি সেই জায়গা দেননি। কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা ঘটে যাওয়ার পর আমি আশা করব আমাদের এই রাজ্য সরকার, আমাদের দেশের, আমাদের রাজ্যের তৃণমূল সরকার অন্তত এবার রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গকে মৌলবাদের হাত থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার, কেন্দ্রীয় সরকারের সমর্থন করতে গিয়ে শুধু মুখে নয়, কাজেও তারা সমর্থন করে দেখাবে। তার কারণ আপনারা এটুকু খবর পেয়ে গিয়েছেন যে বাংলাদেশের এই অরাজকতা চলার মধ্যেই কিন্তু এই দুষ্কৃতকারীরা বাংলাদেশের জেল ভেঙে ফেলে এবং সেখান থেকে প্রায় 500 বন্দীদের তারা মুক্তি দিয়ে দেয়। তার মধ্যে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো যে প্রায় 20 জনের কাছাকাছি সেই বন্দীদের মধ্যে মারাত্মক জঙ্গিরাও ছিল। তারা একেবারেই বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের জঙ্গি। তারাও কিন্তু এই মুহূর্তে মুক্ত পেয়ে গিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের আস্থানা লক্ষ্য হবে কিন্তু এই পশ্চিম বাংলা। এবং এই পশ্চিম বাংলায় ঠিক খাগড়াগড়ে যে ধরনের বিস্ফোরণ আমরা দেখেছিলাম, এই সমস্ত জঙ্গিদের যদি এই ঘোলা জলের মধ্যে আটকে দেওয়া না যায়, আমাদের এই রাজ্যের সরকার বা এই তৃণমূল সরকার যদি এখনো সদিচ্ছা না দেখায়, তাহলে এই যে ঘটনা বাংলাদেশে ঘটছে তার ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে ঘটতে অন্তত 1 বছর সময় লাগবে। তখন কিন্তু আমরা বড় ধরনের ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গেও দেখতে পারি। তাই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যা বলবেন সেই অনুযায়ী কাজ করবেন, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা করা দরকার, যেটা তার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে ওঠে বিরোধী দল বিজেপি, সেটা হচ্ছে বিএসএফ কে জমি না দেওয়া। আশা করি সেই কাজটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে সহাবস্থানে করে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার চেষ্টা করবেন। এবং সর্বশেষে আপনাদের আরো একটা কথা বলবো যে আগামী পর্বে হিন্দু নিধনের যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আনবো, সেগুলো দেখলে চোখে আপনাদের জল আসতে পারে, তেমনি আবার আপনাদের আতঙ্কগ্রস্ত হওয়ারও হয়তো অনেকে কারণ দেখবেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বা আমাদের ধন্যবাদ জানানো উচিত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির উদ্যোগেই কিন্তু পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তান তথা একদা বাংলাদেশের সঙ্গে মিশে যায়নি। তা না হলে আজকে এই পশ্চিমবঙ্গ থেকে যারা আমরা ওই দেশের ভিডিও দেখে আটকে উঠছি, আমাদের মধ্যেও কিন্তু এই কাণ্ড কারখানাগুলো ঘটতো, যেটা অনেক দিন আগেই আটকে দিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তাই আজকের পর্বে নিশ্চিতভাবে এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত না করার যে ঐতিহাসিক সিদ্ধান্তে ত্বরান্বিত করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তার জন্য একটা বার তাকে স্মরণ করে তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এবং আজকের দিনের যারা রাজনীতিবিদ, আজকের দিনে যারা ক্ষমতায় রয়েছেন, তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কত বছর আগে একটা কাণ্ড করেছিলেন বা এমন একটা ঘটনা করেছিলেন যার সুফল কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা পাচ্ছি। তাই তৃণমূল কংগ্রেস ক্ষুদ্র স্বার্থ থেকে বেরিয়ে এমন কিছু করুক পশ্চিমবঙ্গবাসীর জন্য, যাতে করে আগামী দিনেও ইতিহাস মনে রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সুরাজনৈতিক হিসাবে। কিন্তু খুব দুঃখের বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বোধহয় এই মুহূর্তে ওই জায়গায় নেই। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো
এই ঘটনাগুলি থেকে তারও কোথাও শিক্ষা নেওয়ার দরকার রয়েছে যে এমন কোনো সিদ্ধান্ত তাকে নিতে হবে, এমন কোনো রাজনৈতিক পথে তাকে পশ্চিমবঙ্গকে পরিচালিত করতে হবে যাতে করে ইতিহাস যেন তার প্রশংসা করে, ইতিহাস যেন তার বিরুদ্ধে কঠোর কথা সেই দিন না বলে। সেই কাজটা আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।